কথা নয়, কাজে সক্ষমতা প্রমাণ দিতে চান বাংলাদেশ ব্যাংকের নয়া গভর্নর মুস্তাকুর রহমান। বন্ধ কলকারখানা চালু করতে পদক্ষেপ নেওয়ার আশ্বাস। যে কোনো মূল্যে চাঁদাবাজি বন্ধের হুঁশিয়ারি সড়ক, রেল ও নৌমন্ত্রীর। ঈদে নৌযান চলাচল সুষ্ঠু ও যাত্রী নিরাপত্তায় ২৬ সিদ্ধান্ত। এবং দুর্নীতি মামলায় টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির নির্দেশ আদালতের। স্বাগত ডিবিসি সংবাদে। দেখছিলেন নাসির সিনটেক্স গ্রুপ সংবাদ শিরোনাম। এবারে জানাবো খবরের বিস্তারিত। আপনাদের সাথে আছি সালিহা পারভিন সাথী। রাজধানী বাংলা একাডেমিতে অমর ২১ গ্রন্থমেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। শুরু থেকে বইমেলা শুরু হওয়ার কথা থাকলেও এইবার নিয়মের কিছুটা ব্যত্যয় ঘটিয়ে দেশের চলমান রাজনৈতিক বাস্তবতায় নির্ধারিত সময়ের বেশ কিছু সময় পার হওয়ার পর আজ আনুষ্ঠানিকভাবে বইমেলা শুরু হলো। বিশ্বের অনেক দেশেই বইমেলার আয়োজন হয়, তবে আমাদের বইমেলা অন্য দেশের বইমেলার মতো নয়। আমাদের বইমেলা আমাদের ভাষার অধিকার আদায় এবং বাংলাকে রাষ্ট্রভাষা হিসাবে প্রতিষ্ঠার স্মারক হিসাবে চিহ্নিত। তবে প্রতি বছর মেলার আকার আয়তন বাড়লেও সেই হারে মনে হয় গবেষণাধর্মী বই প্রকাশিত হচ্ছে কিনা, কিংবা মানুষের বই পড়ার অভ্যাস বাড়ছে কিনা, এই বিষয়গুলো নিয়েও বর্তমানে মনে হয় চিন্তা ভাবনা করার অবকাশ আছে। বই পড়ার গুরুত্ব সম্পর্কে নতুন কিছু করে বোধহয় বলার নেই। জার্মান দার্শনিক মার্কুস সিরেরের একটি উক্তি এখানে আমি খুব প্রাসঙ্গিক মনে করি। তিনি বলেছিলেন, খুব সম্ভবত আরেকজন বক্তা মনে হয় একই কথা বলেছেন ওনার বক্তব্যে। মার্কুস বলেছিলেন, বই ছাড়া ঘর আত্মা ছাড়া দেহের মতন। বিজ্ঞানী এবং গবেষকরা বলছেন, বই শুধুমাত্র বিদ্যা শিক্ষা কিংবা অবসরের সঙ্গী নয়, বরং বই পড়া মস্তিষ্কের জন্য এক ধরনের ব্যায়াম। সম্মানিত উপস্থিতিবৃন্দ, গবেষণায় দেখা গিয়েছে নিয়মিত বই পড়ার অভ্যাস মস্তিষ্কের কোষগুলোর মধ্যে নতুন সংযোগ তৈরি করে, যেটি মানুষের স্মৃতিশক্তি এবং জাজমেন্ট ক্ষমতা বা বিশ্লেষণী ক্ষমতা বাড়ায়। এমনকি আলজাইমার বা ডিমেনশিয়ার মতন রোগের ঝুঁকিও ক্ষেত্র বিশেষে কমিয়ে নিয়ে আসে। তবে বর্তমান সময়ে তথ্য প্রযুক্তি মানুষের বই পড়ার অভ্যাসে মনে হয় প্রধান বাধা হিসাবে দেখা দিচ্ছে। বিশেষ করে ইন্টারনেট আসক্তি তরুণ প্রজন্মকে খুব সম্ভবত বই বিমুখ করে তুলছে ধীরে ধীরে। ইন্টারনেটে অবশ্যই বই পড়া যায়, তবে গবেষকরা বলছেন, বইয়ের পাতায় কালো অক্ষরে লেখা বই পড়ার মধ্যে যে জ্ঞানের গভীরতা উপভোগ করা যায়, সম্ভবত একইভাবে দিনের পর দিন কম্পিউটারে মনিটরে ডুবে থেকে জ্ঞান অর্জন হয়তো সম্ভব, তবে শরীরে এবং মনোজগতে এর একটা সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়ার প্রভাব রয়ে যায়। যুক্তরাজ্য কিংবা কানাডার মতন অনেক উন্নত দেশের বিশ্ববিদ্যালয়ে গবেষকরা বলছেন, ইন্টারনেট ব্যবহারে আসক্তি পড়াশোনার প্রতি শিক্ষার্থীদের আগ্রহ হারিয়ে ফেলার তীব্র ঝুঁকি তৈরি হয়েছে। সময়ের প্রেক্ষিতে জনজীবনে ইন্টারনেট হয়তো অনিবার্য অনুষঙ্গ হয়ে উঠলেও এর নেতিবাচক দিকগুলো সম্পর্কে আমাদেরকে অবশ্যই সচেতন হতে হবে। এর সম্পর্কে সচেতনতা বাড়ানো প্রয়োজন বোধ হয়। বিশেষ করে বইয়ের প্রতি তরুণ প্রজন্মের আগ্রহ বাড়ানোর উপায় আমাদেরকে বের করতে হবে। সম্মানিত সুধীবৃন্দ, বিশ্বের ১০২টি দেশের নাগরিকদের পাঠ্যাভ্যাস নিয়ে গত একটি জরিপ প্রকাশিত হয়েছিল। অস্ট্রেলিয়া ভিত্তিক সিইও ওয়ার্ল্ড ম্যাগাজিন জরিপের ফলাফল বলছে, যুক্তরাষ্ট্রের নাগরিকরা বই পড়ার শীর্ষে রয়েছেন। সর্বনিম্ন তালিকায় রয়েছেন, ভয় পাবার কিছু নেই, এটি বাংলাদেশ নয়, সর্বনিম্ন তালিকা রয়েছে আফগানিস্তান।
তবে বই প্রেমীদের এই তালিকায় আনফরচুনেটলি 102টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 97তম। উদ্বেগের বিষয়, ভয় পাবার বিষয় নয়। বাংলাদেশের একজন মানুষ গড়ে বছরে 3টির মতন বই পড়েন, আর বই পড়ার পেছনে ব্যয় করেন বছরে গড়ে 62 ঘন্টা। সুতরাং অমর একুশে বইমেলা শুধুমাত্র একটি নিছক উৎসবই বোধহয় মনে করা ঠিক হবে না, বরং এই মেলা আমাদেরকে আরো কিভাবে বই প্রেমী করে তুলতে পারে সেটি নিয়েও বোধহয় আমাদের কাজ করার অবকাশ রয়েছে। নিয়মিত বই পড়া আগ্রহী করে তুলবে আজকের এই বই মেলায় দাঁড়িয়ে, এটি আমরা সকলে প্রত্যাশা করতে পারি। মাতৃভাষার মর্যাদা প্রতিষ্ঠায় 52 ভাষা আন্দোলনে শহীদদের স্মরণে আমরা সগৌরবে প্রতি বছর 21 পালন করে থাকি। দিবসটি এখন শুধু আর বাংলাদেশের নয়, অমর একুশে এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে সারা বিশ্বেই পালিত হচ্ছে। 52 ভাষা আন্দোলনে শহীদদের আকাঙ্ক্ষাকে ধারণ করে আজকের এই স্থানটি, অর্থাৎ এই বাংলা একাডেমি। বাংলা একাডেমির সৃজনশীল কার্যক্রমের অন্যতম একটি গুরুত্বপূর্ণ কাজ অমর একুশে বই মেলা। তবে সময়ের পরিপ্রেক্ষিতে আগামী বছরগুলোতে অমর একুশে বই মেলা, অমর একুশে আন্তর্জাতিক বই মেলা হিসেবে আয়োজন করার সুযোগ রয়েছে কিনা সেটি আমি আপনাদের সকলকে ভেবে দেখার অনুরোধ জানাবো। অমর একুশে আন্তর্জাতিক বই মেলা অনুষ্ঠিত হলে বিশ্ব সাহিত্যের সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি বহু ভাষা এবং সংস্কৃতি শেখা, জানা এবং বোঝার দিকে আমাদের নাগরিকদের আগ্রহী করে তুলতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি এটি বিশ্বাস করি বা মনে করি। সম্মানিত উপস্থিতিবৃন্দ, বর্তমান গ্লোবাল ভিলেজে এই সময় মাতৃভাষা ছাড়াও আরো একাধিক ভাষার সঙ্গে পরিচিত হওয়া অত্যন্ত জরুরি। বর্তমানে প্রতিযোগিতামূলক বিশ্বে সমৃদ্ধি এবং সম্মানের সঙ্গে টিকে থাকতে হলে জ্ঞান এবং মেধা ভিত্তিক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠার মনে হয় বিকল্প নেই আমাদের সামনে। এজন্য আমাদেরকে জ্ঞানে, বিজ্ঞানে, প্রযুক্তিতে, মেধায় নিজেদেরকে সমৃদ্ধ হওয়া প্রয়োজন। একই সঙ্গে বাংলা ভাষাকে জাতিসংঘের অফিসিয়াল ভাষা হিসেবে স্বীকৃত আদায়ের জন্য আমাদের মনে হয় কাজ শুরু করা প্রয়োজন। সম্মানিত উপস্থিতিবৃন্দ, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশের জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হয়ে বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার তার যাত্রা শুরু করেছে। জনগণের প্রতি জবাবদিহিমূলক এ সরকার দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চায়। অমর একুশে বই মেলা কেবল বই বেচাকেনার মেলা নয়, বরং এই মেলা হয়ে উঠুক শিক্ষা এবং সংস্কৃতি বিকাশের সূতিকাগার। অমর একুশে বইমেলা কেন্দ্র করে বাংলা একাডেমি মাসব্যাপী আলোচনা অনুষ্ঠান, সাংস্কৃতিক পরিবেশনা এবং বিশেষ করে শিশু কিশোরদের চিত্রাঙ্কন, সঙ্গীত ও আবৃত্তি প্রতিযোগিতা যে আয়োজন করে, এইসব উদ্যোগ নতুন প্রজন্মের সামনে তাদের সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করে দেয়। এভাবেই বইমেলা হয়ে উঠুক আমাদের সকলের মিলন মেলা, প্রাণের মেলা। বইমেলা শুধু একটি নির্দিষ্ট মাসে বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে সীমাবদ্ধ না রেখে বরং সারা বছর দেশের সব বিভাগ, জেলা ও উপজেলায় আয়োজিত করা যেতে পারে। এ ব্যাপারে বই প্রকাশকগণ উদ্যোগী হয়ে ভূমিকা রাখতে পারেন বলে আমি মনে করি, এবং সরকারের পক্ষ থেকে যদি সহযোগিতার কোনো অবকাশ থাকে অবশ্যই বর্তমান সরকার সেখানে এগিয়ে আসবে। একই সাথে এই ব্যাপারে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় আপনাদেরকে নিশ্চয়ই প্রয়োজনীয় সহযোগিতা দিতে
প্রস্তুত রয়েছেন। প্রিয় সুধীবৃন্দ, জাতির মননের প্রতীক বাংলা একাডেমি আমাদের তরুণদের মেধা ও মনন বিকাশের জন্য বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছে। এর মধ্যে বিভিন্ন মেয়াদী গবেষণা বৃত্তি, তরুণ লেখক প্রশিক্ষণ কর্মসূচি এবং আন্তর্জাতিক সেমিনার আয়োজন। এই ধরনের উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে উত্তর প্রজন্মকে বাংলা ভাষা ও দেশজ সংস্কৃতির মূল ধারার সঙ্গে যুক্ত করার চেষ্টা ভবিষ্যতে আরো সম্প্রসারিত হবে ইনশাআল্লাহ। বাংলাদেশের সমৃদ্ধ সাহিত্য, ইংরেজি সহ নানা বিদেশি ভাষায় অনুবাদের কার্যক্রম বাংলা একাডেমি পরিচালনা করছে। আমি দৃঢ়ভাবে আশা করি এই কার্যক্রম আরো বেগবান হবে ইনশাআল্লাহ এবং আমাদের সমৃদ্ধ সাহিত্যের সঙ্গে বিশ্ব সাহিত্যের পরিচয় আরো দৃঢ় হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জন্যই আমরা বলি সবার আগে বাংলাদেশ। এই দেশকে সকল প্রকার অন্ধকার ও পশ্চাৎপদতা থেকে মুক্ত করে দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের জন্য একটি নিরাপদ, মানবিক, গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে আমি আপনাদের সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি। সবশেষে আজকের এই অনুষ্ঠানকে যারা সাফল্যমণ্ডিত করেছেন, অমর একুশে বইমেলা ও একুশে অনুষ্ঠানমালা 2026 শুভ উদ্বোধন ঘোষণা করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সচিবালয় মন্ত্রী পরিষদ বিভাগে মন্ত্রী পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে 9:45টার দিকে শুরু হওয়া সভায় বেশিরভাগ মন্ত্রী ও প্রতিমন্ত্রী যোগ দেন। বৈঠকে বিভিন্ন মন্ত্রণালয়ের কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন প্রধানমন্ত্রী। একই সাথে কিভাবে কাজের গতি আরও বাড়ানো যায় তা নিয়েও পরামর্শ ও নির্দেশনা দেন তিনি। এর আগে সকাল 9:30টায় সচিবালয়ে নিজ দপ্তরে পৌঁছান প্রধানমন্ত্রী। গত 17 ফেব্রুয়ারি সরকার গঠনের পর এটি সচিবালয়ে মন্ত্রী পরিষদ বিভাগে মন্ত্রী পরিষদের প্রথম সভা। মুদ্রানীতি তৈরির জন্য রকেট সায়েন্স জানতে হয় না, নতুন গভর্নর ব্যবসায়ী হওয়ায় কোনো সমস্যা হবে না, এমনটা জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান। বাংলাদেশ ব্যাংকের 14তম গভর্নর হিসেবে দায়িত্ব নিয়েছেন মোস্তাকুর রহমান। আর প্রথম দিনেই বললেন কথা নয় কাজ দেখাতে চান তিনি। সকালে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে গভর্নর ভবনের মূল ফটকে তাকে অভ্যর্থনা জানান ঊর্ধ্বতন কর্মকর্তারা। আনুষ্ঠানিকভাবে যোগদানের আগে গভর্নর অর্থ মন্ত্রণালয়ে যান। সেখানে কার্যক্রম শেষ করে তিনি কেন্দ্রীয় ব্যাংকে আসেন। এর আগে বুধবার বিকেলে আগের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুরের চুক্তি বাতিল করে প্রজ্ঞাপন জারি করে সরকার। একই সাথে নতুন গভর্নর হিসেবে মোস্তাকুর রহমানকে 4 বছরের চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। অতীতের যে কোনো সময়ের চেয়ে এবার নৌযাত্রা অনেক বেশি নিরাপদ ও স্বস্তির হবে বলে জানিয়েছেন সড়ক, রেল ও নৌমন্ত্রী শেখ রবিউল আলম। লঞ্চে অনুমোদিত ভাড়া চেয়ে বেশি ভাড়া যেন নিতে না পারে এই জন্য নজরদারি বাড়ানো হবে বলেও জানিয়েছেন তিনি। নৌ পরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে আন্তঃ মন্ত্রণালয় কমিটির সভায় এসব কথা জানান মন্ত্রী। তার মন্ত্রণালয় দুর্নীতির সুযোগ নিয়ে জানিয়ে চাঁদাবাজি প্রসঙ্গে তিনি বলেন, যে কোনো মূল্যে চাঁদাবাজি বন্ধ করা হবে। ঈদের সময় ফেরি, স্টিমার, লঞ্চ সহ জলযান সুষ্ঠুভাবে চলাচল এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতেও 26টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী। দুর্নীতি মামলায় পলাতক আসামি শেখ হাসিনার বোন রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ান সিদ্দিককে গ্রেপ্তারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির নির্দেশ দিয়েছে আদালত। ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ সাব্বির ফয়েজের আদালত এই আদেশ দেয়। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেন। এর আগে দুদকের পক্ষে সংস্থাটির সহকারী পরিচালক AKM মুর্তুজা আলী সাগর এই আসামি গ্রেপ্তারের নোটিশ জারির আবেদন করেন। শুনানি শেষে আদালত তা মঞ্জুর করে আদেশ দেয়। জুলাই আগস্টে সংঘটিত হত্যা মামলায় কক্সবাজারের উখিয়া টেকনাফ আসনের সাবেক এমপি আব্দুর রহমান বদিকে 6 মাসের জামিন দিয়েছে হাইকোর্ট। বৃহস্পতিবার হাইকোর্টে বিচারপতি মোহাম্মদ কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি ফয়সাল হাসান আরিফের বেঞ্চ এই আদেশ দেয়। আব্দুর রহমান বদি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নবম ও দশম জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার 4 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। হত্যা চেষ্টা মামলায় 2024 সালে 20 আগস্ট চট্টগ্রামের 5 লাইশ এলাকা থেকে আব্দুর রহমান বদিকে গ্রেফতার করে র্যাব।
একসময় মঙ্গা পীড়িত জনপদ হিসেবে পরিচিত ছিল উত্তরের জনপদ রংপুর। দারিদ্র্য আর অনটনের সেই দিনগুলোতে ইফতার মানেই ছিল চাল ভাজার গুঁড়া আর কলা। সামান্য আয়োজন দিয়েই অনেকেই রোজা ভাঙতেন। কিন্তু কালের পরিক্রমায় বদলে গেছে দৃশ্যপট। অর্থনৈতিক সমৃদ্ধিতে বৈচিত্র্যময়, রঙিন আর রসনা বিলাসে ভরপুর এখন রংপুরের ইফতার। রংপুর শহরের অলিগলি আর প্রধান সড়কে সারি সারি দোকানে সাজানো ইফতারের পসরা। কড়াইয়ে টকবক করে ফুটছে তেল, ধোঁয়া উঠছে গরম গরম হালিমের হাঁড়ি থেকে। বিফ চপ, মাটন চপ, খাসির রেজালা, মুরগির ঝাল ফ্রাই, পাশাপাশি জিলাপি, মস্কট হালুয়া, সানা পোলাও, বুট বিরিয়ানি, আরও আছে খিচুড়ি, ছোলা, বুন্দিয়া, পেঁয়াজু, বেগুনি। সব মিলিয়ে যেন এক উৎসবের আয়োজন। অন্যান্য রমজান মাসের মতো এবারও মোবন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ভালো বিক্রি করতেছে। সব থেকে বেশি আইটেম নিয়ে ব্যবসা করি এবং আমাদের কাস্টমার অনেক বেশি। শহর জুড়েই বেড়েছে ইফতার পার্টির আয়োজন। খুচরা বিক্রির পাশাপাশি বাজারে বাড়ছে ইফতার প্যাকেটের অর্ডার। কেউ রং বা আদার্স কোনো স্বাস্থ্যসম্মতি বা যেন ক্ষতি না হয় সেই জিনিস কেউ ব্যবহার করবে না, ইনশাল্লাহ আশা রাখি। আর আমাদের রংপুর শহরে ভিতরে আশা করি প্রায় না হয় 400-500 দোকান হবে। রমজান ঘিরে প্রতি বছরই বাহারি স্বাদের ইফতার নিয়ে বসেন দোকানিরা। এবছরও তার ব্যতিক্রম নয়। তবে বাজারে প্রশাসনের তদারকি কিছুটা কম, এমন অভিযোগও আছে। সরকারের তো অবশ্যই তদারকি করা দরকার, যে জিনিসটা সহি হচ্ছে কিনা। সরকারের দায়িত্ব আছে না, সরকার তো একজন আমাদের, মনে করেন উনি আমাদের অভিভাবকের মতো। সমৃদ্ধ ইফতার আয়োজন। রংপুরের এই পরিবর্তন শুধু খাদ্যের নয়, এটি এক জনপদের আর্থসামাজিক অগ্রযাত্রার গল্প। মাজেদ মাসুদ, ডিবিসি নিউজ, রংপুর। রাজধানী হাজারীবাগে ছুরিকাঘাতে শাহরিয়ার শারমিন বিনতি হত্যার ঘটনায় মূল অভিযুক্ত সিয়ামকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাজধানীর কাঁঠালবাগানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে হাজারীবাগ থানা পুলিশ। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি ও রক্তমাখা জামা উদ্ধার করা হয়। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন।